পৃথিবীর দক্ষিণ তীরবর্তী অঞ্চল। এই অঞ্চলটি অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত, কিন্তু নতুন করে আরও এক বিপত্তি এই রাজার কাছে যেন উঠে আসছে। দক্ষিণ এবং উত্তর সাইডে প্রায় অসংখ্য শক্তিশালী মেটে জিনরা উঠে আসছে উপরের দিকে। দক্ষিণের রাজা এবং এখানকার সেনাপতিরা উপরে সেই সাইরেন দেখে ঢেরা পিটিয়ে দিল। খুব দূর থেকে দেখা যাচ্ছে কয়েক হাজার জিন, বরঞ্চ কয়েক লাখ জিন তাদের দিকে এগিয়ে আসছে। এরা সমস্ত মেটে জিন, সঙ্গে নিচে থেকে উঠে আসা অসংখ্য মানুষ জিন, মানে যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তারাও এদিকে ধেয়ে আসছে। রাজ্যের বারান্দা থেকে সেনাপতি তার দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দূরে দেখতে লাগলো। প্রায় সমুদ্র সীমানার উত্তর সাইড থেকে জঙ্গল ভেদ করে সকলে উঠে আসছে উপরের দিকে। এমনকি নিচে থেকে মাটি ভেদ করে অনেক জিন, যারা কিনা মাটি খুঁড়তে পারে, তারা উপরের দিকে উঠে আসছে এবং নির্ঘাত দক্ষিণ তৃণভূমি এবং উত্তরের মাঝামাঝি পর্যায়ে সমস্ত জায়গায় হামলা করতে চলেছে আজকে রাত্রেই। এগুলো দেখে তারা সমস্ত সৈন্যকে অ্যালার্ট করলো। রাজ্যের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই সমস্ত সৈন্যরা অ্যালার্ট রয়েছে। দক্ষিণ তৃণভূমির বেশ ক্ষমতা রয়েছে, কিন্তু এভাবে প্রতিনিয়ত চলতে থাকলে হয়তো তারা পেরে উঠবে না। কারণ আজকে লাখ জিন এসেছে, কালকে যদি কোটি মেটে জিন আসে, তাহলে হয়তো তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তারা কোরোলস রাজ্যের হস্তক্ষেপ চায়। শুধুমাত্র এই পাশ নয়, দক্ষিণ ব্রাজিল, উত্তর ব্রাজিল এবং পৃথিবীর অন্যান্য উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মেরুতে সমস্ত জায়গায় এই একই সমস্যা। চারিদিকে যেন এই মেটে জিনদের একটা আবাস স্থল গড়ে উঠেছে। ক্ষণে ক্ষণেই যেন সমস্ত জায়গায় হামলা হচ্ছে। সমস্ত জিনদেরকে উঠে আসতে দেখে তখন সেনাপতি তাদেরকে সামনের দিকে বাড়তে বলল, কারণ এইখানে নিশ্চয়ই আবাখন যুদ্ধ লাগতে চলেছে। তাদেরকে প্রতিহত না করলে তারা রাজ্যের ভিতরে ঢুকে আসবে। রাজ্যের ভেতরের অঞ্চলে বেশ কিছু গ্রামবাসী এখনও এখানে বসবাস করে, আর বেশিরভাগ গ্রামবাসী চলে গিয়েছে রেবেল টিমের সেই আস্তানার মধ্যে। কারণ এইখানে তেমন একটা নিরাপত্তা বেষ্টিত অঞ্চল এখন নেই। প্রায় পুরো রাজ্যের অর্ধেক জিনই এখান থেকে চলে গিয়েছে, আর বাকি অর্ধেক জিন এখানে বসবাস করছে। পাশাপাশি তাদের ইয়াং জিনদেরকে ধরে নিয়ে তারা এরকম ভাবে শয়তান জিনে রূপান্তর করেছে। সঙ্গে সঙ্গেই তারা সামনে এগিয়ে আসলো। সেনাপতি তার সৈন্য বহর নিয়ে সেদিকে হামলা করতে শুরু করলো। আশেপাশে সমস্ত পৃথিবীর সব জায়গায় জুড়ে রেবেল টিমের কয়েকটা শাখা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সমস্ত জায়গায় এদেরকে প্রতিহত করার জন্য উপস্থিত থাকে। দক্ষিণ তৃণভূমি এবং উত্তর তৃণভূমির রেবেল টিমের যে শাখা ছিল, তারাও এইসব বিষয়ে অ্যালার্ট হয়ে গেল এবং তারা কয়েক হাজার সৈন্য নিয়ে সামনে এগিয়ে আসলো এইসব মেটেজিনদের বিরুদ্ধে লড়াই করতে। এই দক্ষিণ তৃণভূমির অঞ্চলে যেসব রেবেল টিম আছে, তাদের মধ্যে কেউ হয়তো আগে কৃষক ছিল, কেউ হয়তো জেলে ছিল, কেউ এভাবেই কাজ করত, কিন্তু এখন তাদের অস্তিত্ব টিকিয়ে থাকতে আর কোনো কিছু করার নেই। সমস্ত বিষয়ে তাদেরকে লড়তে হবে, কারণ পৃথিবী আবার অসুস্থ হয়ে পড়েছে, আবার তাদের অস্তিত্ব সংকটে পড়েছে। আগে তো শুধুমাত্র রাজ্য অস্তিত্ব সংকটে পড়েছিল, কিন্তু এখন প্রত্যেকের জীবন অস্তিত্ব সংকটে। যেসব মেটাজিন আছে তারা কাউকেই বাঁচতে দিবে না, তাদের গোলাম বানিয়ে রাখবে, পুরো বিশ্বকেই তাদের গোলাম বানিয়ে রাখবে। এমতো অবস্থায় কাউকেই এইখানটায় ছেড়ে দিলে চলবে না, তাদেরকে নতুন করে যোগ দিতে হবে পৃথিবীকে বাঁচানোর জন্য। এই লড়াই শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই জন্য সকলে রেবেল টিমে যোগ দিয়েছে। ঘন ঘন যুদ্ধ লিপ্ত হচ্ছে পুরো বিশ্ব, কারণ যুদ্ধ না করলে এই সমস্ত মেটেজিনদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। হিলল্যান্ড, ওয়াটারল্যান্ড অবশ্য এদিক দিয়ে বেঁচে আছে, কারণ কোনোভাবেই এই প্রাণীগুলো ওয়াটারল্যান্ডে হামলা করতে পারবে না। সঙ্গে সঙ্গে যুদ্ধ লেগে গেল সেখানে। চারিদিকে যেন গোলযোগ এবং বড় বড় ধোঁয়া উঠছে, কারণ দক্ষিণ তৃণভূমির এই পাশ থেকে আগুন নিক্ষেপ করা হচ্ছে ওদের উপরে, এবং যেখানে আগুনের বলটা পড়ছে সেখানে শত শত জিন মারা যাচ্ছে। সেখানে দেখতে দেখতে যুদ্ধ লেগে গেল। দক্ষিণ তৃণভূমির যে সেনাপতি ছিল এবং রাজা ছিল, তারা একে একে যুদ্ধ করতে লাগলো এবং শত শত সেনাকে মারতে শুরু করলো। আর নিচে রেবেল টিমের বেশ কিছু সদস্য ছিল, যারা কিনা একে একে সেসব জিনদেরকে হত্যা করছিল। বেশ খানিক্ষণ পর হানিফা এবং ইউসুফ সেই জায়গা দিয়ে উড়ে আসছিল। তারা দেখতে পেল তারা ফিরছিল দক্ষিণ আফ্রিকার সেই অঞ্চল থেকে। মাদাফার সমস্ত খবর নিয়ে তারা ফিরছে। হঠাৎ করে নিচে এরকম অবস্থা দেখে সঙ্গে সঙ্গে হানিফা তার তরবারি বের করে যুদ্ধে লিপ্ত হলো। সে ইউসুফকে বলল, যাও ওই পাশে যাও। ততক্ষণে দক্ষিণ তৃণভূমির অনেকটা অঞ্চল দখল করে ফেলেছিল এই রেবেল টিমের অংশরা।
এবং শুধুমাত্র এই শয়তান জিনেরা আরেকটু হলেই সম্ভবত রেবেল টিম এবং এই সমস্ত সেনাদেরকে মেরেই ফেলত এবং ঢুকে পড়তো রাজ্যের ভিতরে। কিন্তু ইউসুফ এবং হানিফা সময় মতো চলে আসায় তাদের একটা সাপোর্ট হয়েছে। ইউসুফ এবং হানিফা তখন তরবারি বের করে সোজা ঢুকে গেল সেই সৈন্য শিবিরে এবং সেখানে ঢুকে একে একে সমস্ত মেটে জিন এবং সেসব পুরাতন জিন যাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আঘাত করতে শুরু করলো এবং মারতে শুরু করলো। চারিদিকে যেন রণক্ষেত্র এবং যুদ্ধক্ষেত্র বেঁধে আছে। খুব শব্দ হচ্ছে আশেপাশে। গ্রামবাসীরা দূর দূরান্ত থেকে শুনে বেশ ভয়ে তাদের ঘরের ভিতর শীতকে আছে। মারামারি চলছে। এর মাঝখানে এক রেবেল টিমের সদস্য, তার মুখে লম্বা দাড়ি এবং সে একজন পিওর মুসলিম, সে তখন সেই মেটজিনকে হত্যা করছিল। হঠাৎ করেই তার সামনে একটা ছেলে এসে তার সঙ্গে লড়াই করতে শুরু করলো। ততক্ষণে সেই বৃদ্ধ লোকটি সেই জিনটিকে মারছিল না, মানে সেই ইয়াং জিনটিকে, কারণ তার চেহারার দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেছে। অবাক হওয়ারই কথা, কারণ সে যার সঙ্গে লড়াই করছে সে আর কেউ না, সে হচ্ছে তার ছেলে। বহু বছর আগে ওই মেটাজিনের সদস্যরা তার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তার ছেলে এত বছর পর ফিরে এসেছে বিধায় তাকে দেখে সে অবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই তার ছেলেকে বলল, তুই তুই এখানে, আমার ছেলে। এই বলতেই তার ছেলে বড় একটা হাতুড়ি নিয়ে তার হাতে একটা কোপ বসাতে গেল, কিন্তু ততক্ষণে আরেকজন এসে তাকে সরিয়ে ফেলল। সে বলল, কি করছিস তুই? যুদ্ধ না করে তুই এর সঙ্গে কথা বলছিস কিসের জন্য? তখন সে বৃদ্ধ লোকটি বলল যে, আমার ছেলে, দেখ আমার ছেলে যে কিনা চলে গিয়েছিল মাটির নিচে, সে ফিরে এসেছে। তখন সে অন্য লোকটি বলল কি যে, ও তোর ছেলে না, ওর চোখ দেখতে পাচ্ছিস না? ওর চোখ একদম লাল টকটকে হয়ে আছে, আর ওর শরীরের অবয়ব খেয়াল কর, ওর শরীরটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে। এই কয়েক বছরে ওইখানে নিয়ে ওকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও এখন তোর ছেলে নয়, ও এখন শয়তান। তুই দেখ ও তোকে মারার জন্য কিভাবে হন্য হয়ে তোর কাছে বারবার আঘাত করছে, কিন্তু তুই তো। ততক্ষণে সেই লোকটি তার ছেলেকে কোনোভাবেই মারতে দিবে না, বলল কি যে না। তারপর তার হাত থেকে তরবারিটা ছিনিয়ে তাকে নীল ডাউন করে বসানো হলো দুইজন সৈন্য দ্বারা। তাকে বসিয়ে বলল, বাবা তুই এরকম কেন করছিস? সেই জিনটা, তার মধ্যে কোনো হিদায়ত জ্ঞান ছিল না। তখন সে খুব শক্তি দিয়ে সেই জিনটাকে দুটোকে ফেলে দিল। ফেলে দিয়ে তার বাবার গলা চেপে ধরল এবং তাকে প্রায় মেরেই ফেলবে। ততক্ষণে সেখানে হানিফা এসে সেই ছেলের গলায় একটা কোপ বসিয়ে মাথাটা একদম আলাদা করে ফেলল। ততক্ষণে সেই বাবাটি চিৎকার করে উঠল। হানিফা এসে বলল, এখানে তোমার ছেলে বা অন্য কেউ নেই, ও হচ্ছে শয়তানের দলের অংশ। ও এখন শয়তানের দলের অংশ হিসেবে রয়েছে, সেহেতু তুমি যদি ওকে ছাড় দাও ও তোমাকে মেরে ফেলবে। ওঠো, তোমার শক্তি দেখাও। তোমার ছেলেকে তুমি বলি দিয়েছ এবং এই বিশ্বকে বাঁচানোর জন্য, তোমার ঘর সংসার এবং অস্তিত্ব টিকানোর জন্য এই লড়াই তোমাকে চালিয়ে যেতে হবে। এটা বলতেই সেই লোকটি তখন তার তরবারিটা নিয়ে খুব দ্রুত গতিতে সেই ভিড়ের ভিতরে একে একে শত শত মেটাজিনদেরকে হত্যা করতে শুরু করলো। যুদ্ধ যেন চারিদিকে এক অন্যরকম কায়দায় বেঁধে গিয়েছে। শত শত জিন যারা মেটাজিন ছিল তাদেরকে হত্যা করে যেন এক প্রকার রণক্ষেত্র পরিণত হয়েছে। যুদ্ধ অনেকক্ষণ চলছে। দক্ষিণ তৃণভূমির রাজার সঙ্গে ইউসুফের দেখা হলো, কারণ ইউসুফ তো হাওয়ার গতিতে, আগুনের গতিতে সমস্ত জায়গায় ছুটে সকল শত শত জিনকে মেরে ফেলতে পারবে, এবং সেটাই করছে। ইউসুফ এত জিন সামনে দেখে সত্যিই বেশ হতাশ, কারণ এত জিন, এত সৈন্য তারা এই কয়েক বছর তৈরি করেছে, যেখানে ইউসুফকে সত্যিই বেশ হতাশ করেছে। ইউসুফ বুদ্ধি খাটিয়ে তখন দক্ষিণ তৃণভূমির রাজাকে বলল যে, এদেরকে এত সহজে এরকমভাবে মারা যাবে না, এদেরকে মারার জন্য নির্ঘাত কোনো একটা ব্যবস্থা করতে হবে। এক কাজ করা যায়, শোনো, ওই দূরে তোমাদের বড় আয়না আছে না, যে আয়নাটা তোমাদের অঞ্চলকে রিফ্লেক্ট করে? তুমি বলেছিলে তোমাদের একটা অঞ্চলে নাকি সূর্যের আলো ঠিকঠাক মতো পৌঁছায় না, সেখানে তুমি আয়নার ব্যবস্থা করেছিলে। এখন তো প্রায় সকাল হয়ে আসলো, এখন ওদেরকে মারতে হলে এখন সে আয়নার ব্যবহার করতে হবে। আমি সেই আয়নাটা নিয়ে অনেক উপরে যাচ্ছি এবং সেটা নিয়ে সূর্যের আলো রিফ্লেক্ট করছি। অনেক উপরে গেলে নিশ্চয়ই এতক্ষণে সূর্য পাওয়া যাবে, তারপর ওদের গায়ে মারলেই ওরা নির্ঘাত মারা যাবে। তাই বলেই ইউসুফ অনেকটা উপরে উঠে গেল। অনেকটা উপরে উঠে সে আয়নাটা নিয়ে দেখলো সূর্যের আলো তখন স্পষ্ট দেখা যাচ্ছে। আয়নাটায় আলোটা রিফ্লেক্ট করে তখন সে নিচে মারতে শুরু করলো। নিচে যখন আলো পড়তে লাগলো তখন মেটাজিনেরা একে একে সেই গর্তের ভিতরে পালাতে শুরু করলো, কিন্তু গর্তের সংখ্যা ছিল কম আর মেটাজিনের সংখ্যা ছিল অসংখ্য। সঙ্গে সঙ্গেই সেই সমস্ত মেটাজিনেরা একে একে আগুনের তাপ সহ্য করতে না পেরে
মানে আলোর তাপ তারা সহ্য করতে পারে না কোনোভাবেই। তাদের শরীর একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যাদের গায়ে পড়ছিল সেই সমস্ত অঞ্চল যেন একদম পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল এবং তারা জায়গায় ছাই হয়ে ভস্ম হয়ে যাচ্ছিল। এদের মধ্যে থেকে অসংখ্য জিন যারা কিনা একে একে নিচে পলায়ন করার চেষ্টা করেছে, তাদেরকে উপরের অঞ্চলে থাকা সমস্ত সেনারা ধরে মেরেছে। আর যারা আগুনের ওই উত্তপ্ত লাভার ওপর মানে সেই সূর্যের আলোর ওপর পড়েছে, তারা সেখানে পুরো একদম ভস্ম হয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে সমস্ত জিন যারা কিনা এখানে আমাদের সঙ্গে লড়াই করতে এসেছিল, মানে আমাদেরই অংশ ছিল, আমাদের এখান থেকেই যাদেরকে অসংখ্য বছর আগে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের গায়ে সূর্যের আলো পড়তেই তাদের রূপ পরিবর্তন হয়ে গেল। তাদের ওপরে যে এক প্রকার প্রলেপ তৈরি করা হয়েছিল, সেই প্রলেপ তাদের শরীরে থাকলো না। তাদের চোখ একদম আগের মতো ফর্সা হয়ে যেতে লাগলো এবং তারা যেন তাদের পূর্ণ রূপ ফিরে পেতে শুরু করলো, মানে তারা আগে যেমনটা ছিল। হানিফা তখন বুঝে গেল যে এদেরকে পুনরায় আবার মানুষ রূপে আবার জিন রূপে ফিরিয়ে আনার উপায় একটাই, সেটা হচ্ছে তাদেরকে সূর্যের আলোতে প্রপারভাবে দাঁড়া করতে হবে। শুধুমাত্র সূর্যের আলোতে নয়, তাদেরকে যদি পানিতে চুবানো হয় তবুও তারা আগের রূপে ফিরে আসবে, কিন্তু অন্য কোনো উপায় নেই তাদেরকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসার। সঙ্গে সঙ্গেই সেখানে থাকা শত শত মেটা জিনেরা সেখান থেকে পলায়ন করতে শুরু করলো। আর যেসব মানুষ জিনদেরকে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারা একে একে তার আসল রূপে মানে পুরাতন জিন রূপে ফিরে পেতে শুরু করলো। সেখানেই কয়েকজন জিন ছিল যার বাবা কিনা এখানে রেবেল টিমের অংশ হিসেবে মারামারি করছিল। তখন তার শরীরের উপর যখন আলো পড়লো, আলো পড়তেই সে তার পূর্ণরূপে মানে আগের রূপে ফিরে আসলো। সঙ্গে সঙ্গে তার সামনে তার বাবাকে দেখে সে চিনতে পারলো এবং বলল, বাবা তুমি? তার বাবা এবং ছেলে একে অন্যকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। বলল কি যে, এত বছর পর তোকে আমি ফিরে পেয়েছি। এটা শুধুমাত্র ইউসুফ এবং হানিফার জন্য সম্ভব হয়েছে। এবং কয়েক মুহূর্তের মধ্যে সকলে যেন তার দিকে তাকিয়ে রইল। যুদ্ধক্ষেত্র যেন খুব স্লো মোশনে চলছে। আশেপাশের সমস্ত সেনারা পালানোর চেষ্টা করছে। যে সমস্ত জিন সেনারা এখানে আছে তারাও সেই গর্ত দিয়ে ভিতরে পালানোর চেষ্টা করছে, কারণ তাদের ব্রেনের ভিতরে সেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবেই হোক তাদেরকে এখান থেকে পালাতেই হবে। এখানে প্রায় লাখ লাখ জিনেরা এসেছিল যুদ্ধ করার জন্য, কিন্তু ইউসুফ এবং হানিফার কারণে হয়তো সকল জিনেরা এখান থেকে পলায়ন করছে এবং তারা বেঁচে গিয়েছে। না হলে রেবেল টিমের সদস্য এবং দক্ষিণ এবং উত্তর তৃণভূমির এই যত সেনা ছিল তারা এদের সাথে কোনোভাবে পেরে উঠত না, কারণ ততক্ষণে যুদ্ধ এমনভাবে লেগে গিয়েছে যে শত শত জিন আরও মাটির নিচ থেকে উঠে আসছে। এত জিনদের সঙ্গে এসে কোনোভাবে পেরে উঠত না যদি ইউসুফ এবং হানিফা এখানে না আসতো এবং এসে তাদেরকে না বাঁচাতো। প্রায় কয়েক মুহূর্তের ভিতরেই প্রায় সমস্ত অঞ্চলটা ইউসুফ স্ক্যান করে ফেলল সেই সূর্যের আলো দিয়ে এবং সূর্যের আলো দিয়ে ভরে ফেলল। প্রায় শত শত জিন যারা কিনা এখান থেকে তাদের পরিচয়হীন হয়ে গিয়েছিল, তারা তাদের পূর্ণ পরিচয় ফিরে আসলো এবং যেসব মেটা জিন যারা কিনা আটক হয়েছে তারা সেখানে পুরো একদম ছাই হয়ে ভস্ম হয়ে গেল। এর বেশ খানিক্ষণ পর চারিদিকে যেন রণক্ষেত্র, আগুন জ্বলছে। শত শত কিলোমিটার দূরে সে সমস্ত জিনের বডি পড়ে আছে, যে সমস্ত জিনরা এখান থেকে আগে চলে গিয়েছিল, কারণ তারা মারা গিয়েছে। রেবেল টিম এবং সেনাদের হাতে মারা গিয়েছে, কিছু করার নেই, কারণ তারা এতক্ষণ শত্রুপক্ষ ছিল। এবং ইউসুফ তখন সে আয়নাটা জায়গা মতো রেখে নিচে নেমে আসলো। ততক্ষণে সূর্যের আলো বেরিয়েছে এবং চারিদিকটা ফর্সা হয়ে গিয়েছে। এতক্ষণ যে যুদ্ধ চলল, শত শত শরীর এবং বডি পড়ে আছে সেখানে। এমন অসংখ্য শরীর আছে যেসব শরীর কিনা সেই রেবেল টিমের সদস্যদের ছেলে, ভাই অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের শরীর। সেগুলোকে তুলে তারা কান্না করতে শুরু করলো, কারণ তাদেরকে নিজের হাতেই তারা হত্যা করেছে। কিছু করার নেই, কারণ তারা এখন নিশ্চয়ই হিংস্রর দলে এবং শয়তানের দলে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে যেভাবেই হোক এই সমস্ত সেনাদেরকে মারতেই হবে, বিশেষ করে মেটাজিনদেরকে। সঙ্গে সঙ্গে ইউসুফ নিচে নেমে আসলো। ইউসুফ তখন সমস্ত সেনাদের উদ্দেশ্যে যারা কিনা সেখানে উপস্থিত ছিল এবং সমস্ত সেনাদের উদ্দেশ্যে মাটির অনেকটা উপরে ভেসে ছিল, তখন সে তার বুকে এবার জলজল করছে। তখন সে সমস্ত জিনাদের উদ্দেশ্যে বলল। হানিফা তখন তার তরবারি নিয়ে ইউসুফের বরাবর এসে দাঁড়ালো এবং চারিদিকে সমস্ত রাজা, সেনা এবং সমস্ত যত দল আছে সমস্ত সেনারা সেখানে দাঁড়িয়ে রইল। রেবেল টিমের সদস্য মূল যে লিডার সে তখন সেখানে চলে এসেছে। রেবেল টিমের মূল লিডারের নাম আদিল। আদিল অনেক বছর আগে রেবেল টিম প্রতিষ্ঠা করেছিলেন এবং আদিল সেখানে এসে ইউসুফকে দেখিয়ে তখন সেখানে মাথা কেড়ে বসে পড়ল এবং বলল, যুবরাজ,
আপনি না থাকলে আজকে হয়তো এই বড় বিপদ থেকে আমরা কোনোভাবে উদ্ধার হতে পারতাম না। এই জগৎকালের বড় যুদ্ধ এখানে হলো, এবং এর আগে এত বড় হামলা এর আগে কখনো হয়নি। এবং আজকে আপনি আমাদেরকে নতুন কোনো একটা জিনিস শিক্ষা দিলেন। আপনি এবং আপনার বাবা কোনো না কোনোভাবে আমাদেরকে সবসময় উদ্ধার করে ছেড়েছেন, এবং আমরা জানি যে আপনারা আমাদেরকে খুব শীঘ্রই এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন। তখন ইউসুফ বলল, আমি জানি, এবং তোমরা নিজেরাও দেখতে পেলে এর পরবর্তী সময়ে ওদের সঙ্গে যা যুদ্ধ হবে সব যুদ্ধ হবে তোমাদের ছেলেদের সঙ্গে, কিন্তু আমাদের শুধুমাত্র তাদেরকে মারলে চলবে না। আমাদেরকে এখন থেকে বেছে বেছে ওই সমস্ত মেটেজেনদেরকে হত্যা করতে হবে যদি যুদ্ধ লাগে। আমরা তো বুঝে গিয়েছি যে আমাদের এইসব সন্তানকে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের কারোর বাবা, কারোর ভাই, কারোর ছেলে, কারোর সন্তান এই শয়তান জিনেদের সঙ্গে যুক্ত আছে, এবং এটা আমাদের গাফলতির কারণেই ওরা এখান থেকে চলে গিয়েছে এবং আমাদের বিরুদ্ধেই লড়াই করছে। যেভাবেই হোক ওই সমস্ত সেনাদেরকে ফিরিয়ে আনতে হবে। এখানে প্রায় কয়েক হাজার সেসব সন্তানরা যারা কিনা জেগে উঠেছে শুধুমাত্র ইউসুফের কারণে, তারা সকলে ইউসুফের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বলল কি যে, যুবরাজ ইউসুফ, আপনার কারণেই আমরা ফিরে আসতে পেরেছি। আমাদেরকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাটা ছিল একদম ঘুটঘুটে কালো অন্ধকার। সেই অন্ধকারচ্ছন্ন জায়গায় আমাদেরকে প্রথমে শেকল দিয়ে বাঁধা হয়েছিল। শেকল দিয়ে বেঁধে চারিদিকে শুধুমাত্র আগুনের নদী এবং খুব বড় বড় ইমারত রয়েছে। সেখানে আমাদেরকে দিয়ে শুধুমাত্র কাজ করায়, আর কোনো কিছু না। এবং তাদের রাজ্যটা এত বড়, কয়েক মাস পরে আমাদের আসলে হিতাহিত জ্ঞান ছিল না, এবং এমন আমরা হয়ে উঠেছিলাম সম্পূর্ণ হিংস্র। আমাদেরকে এমনভাবে ট্রেন করা হয়েছিল যে আমরা যেন আপনাদের বিরুদ্ধে লড়াই করব সেরকমভাবে প্রস্তুত করা হয়েছে। এরকম প্রায় কয়েক লাখ কিলোমিটার অঞ্চল জুড়ে শুধুমাত্র তাদের বিস্তার রয়েছে, এবং তারা সমুদ্র সীমা এবং আশেপাশের সমস্ত অঞ্চল জুড়ে এমনভাবে তাদের সাম্রাজ্য তৈরি করেছে যা কিনা আমাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। এই তথ্য শোনার পর হানিফা তখন বলল, শোনো, আমরা জানতে পেরেছি মাদাফা নামের একজন বিরাট কিং আছে আন্ডারগ্রাউন্ডে, এবং সে একজন মেটেজিন। সে অসংখ্য বছর আগে তার শক্তি হারিয়ে আবার পুনরায় শক্তি ফিরে পেয়েছে, এবং আমাদের মেফো তাদের সঙ্গে যুক্ত হয়েছে, যে কিনা আমাদের এখান থেকে পালিয়ে গিয়েছিল সেই বড় যুদ্ধে। মেফোর শক্তি খুব অংশে বেড়েছে, এবং সেটা মাদাফায় তাকে দিয়েছে। মাদাফার হাতে একটা কালো শক্তি ছিল, সেই কালো শক্তি সে শুধুমাত্র একজনকে দান করতে পারত, সেটা তার ইচ্ছে মতো, এবং সেটা সে মেফোকে দান করেছে, এবং মেফোকে সেটা তোমরা জানো। এখন আমাদের সামনে খুব বড় চ্যালেঞ্জ। আমরা খুব শীঘ্রই জরুরি বৈঠকে বসবো, এবং আমাদের আশেপাশে যত দূত আছে, দক্ষিণ তৃণভূমির রাজা এবং উত্তর তৃণভূমির রাজা, তোমরা এখানে উপস্থিত আছো। তোমরা সকলেই খুব শীঘ্রই কুরুলুস রাজ্যে বৈঠকের জন্য চলে আসবে। আর হিলল্যান্ড, ওয়াটারল্যান্ড, দক্ষিণ তৃণভূমি, উত্তর তৃণভূমি যত অঞ্চল আছে সমস্ত জায়গার রাজারা যেন খুব শীঘ্রই কুরুলুস রাজ্যে আমাদের সঙ্গে দেখা করে, কারণ বৈঠক খুব শীঘ্র জরুরি হয়ে গিয়েছে। হানিফা সকলকে এই কথা বলে তখন সে বলল, আপনারা এখন আপনাদের রাজ্য রিফর্মের চেষ্টা করুন, আমি সমস্ত কিছু দেখে চাচ্ছি। এবং হানিফা এবং ইউসুফ তখন সেখান থেকে মূল রাজ্যের দিকে ফিরে আসতে শুরু করলো, এবং সমস্ত দূতরা সমস্ত সেনার এবং মূল রাজ্যের যে রাজা আছে তাদেরকে ইনভাইট করার জন্য বা তাদেরকে জানানোর জন্য যে বিশ্ব এখন সংকটপূর্ণ অবস্থা, কুরুলুস রাজ্যে তাদের জন্য জরুরি মিটিং করা হয়েছে, এবং তাদেরকে সেখানে দ্রুত উপস্থিত হতে হবে, সেখানে দ্রুত যেতে হবে। যুদ্ধ পরবর্তী একটা সময় চারিদিকে যেন একদম থমথমে পরিবেশ হয়ে আছে। অসংখ্য জিন যারা কিনা এই তৃণভূমিরই সন্তান ছিল, তারা তাদের বাড়িতে ফিরছে এবং তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করছে। তারা অসংখ্য বছর আগে এখান থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউসুফ এবং ইকবালের কারণে তারা হয়তো পুনরায় আবার তাদের তৃণভূমিতে ফিরে আসতে পারছে। খানিকটা স্বাভাবিক হয়ে উঠেছে, দিনের আলো ফুটেছে, চারিদিকটা এক অন্যরকম রণক্ষেত্র ছিল, যেটা কিনা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, এবং এখানে বিরাট এক যুদ্ধ লেগেছিল তা বোঝাই যাচ্ছে। কুরুলুস রাজ্যের বারান্দার একটা অংশে দাঁড়িয়ে আছে ইকবাল। ইউসুফ এবং হানিফা সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হলো। হানিফাকে দেখে এবং ইউসুফকে দেখে ইকবাল স্বস্তি নিঃশ্বাস ফেলল। ইউসুফ এবং ইকবাল তখন বলল যে, আপনি এখানে দাঁড়িয়ে, আর রাজ্যের সমস্ত কিছু ঠিকঠাক আছে তো? ইকবাল তখন বলল, হ্যাঁ, সমস্ত কিছু ঠিকঠাক আছে। আর হানিফা, তোমাকে আমি খুঁজছিলাম, তুমি এত দেরি করলে কিসের জন্য? তোমরা দুজন দুদিকে গিয়েছিলে না, একসঙ্গে ফিরলে যে? তখন ইকবাল এই কথা জিজ্ঞেস করতে ইউসুফ বলল, আমি চাচার সঙ্গে গিয়েছিলাম এবং খবর নিয়ে এসেছি, চলুন ভেতরে চলুন, আমি অনেক বড় একটা তথ্য নিয়ে এসেছি। হানিফা তখন বলল, ইকবাল, বড় তথ্য, মাদাফা পুনরায় জেগে উঠেছে। মাদাফা সম্পর্কে ইকবাল আগে শুনেছে, কিন্তু তার সম্পর্কে পুরোপুরিভাবে জানতো না।
এই কথা শুনে সে সঙ্গে সঙ্গে চোখ উপরে তুলে ফেলল, বলল মাদাফা পুনরায় জেগে উঠেছে। এটা সম্পর্কে সম্রাট কুরুলুসের কাছ থেকে একবার শুনেছিলাম, কিন্তু এত তথ্য এবং গভীর সম্পর্ক কিছু জানতাম না। ওর বিষয়ে নিশ্চয়ই কোনো তথ্য আমাদের লাইব্রেরিতে আছে, আমাদেরকে সেখানে গিয়ে খোঁজ করতে হবে। হানিফা তখন বলল যে ইকবাল, ওই সমস্ত কিছু কোনো খোঁজ করা লাগবে না। আমি সমস্ত বিশ্বের সমস্ত রাজাদেরকে এখানে ডেকেছি এবং তারা খুব শীঘ্রই এখানে এসে উপস্থিত হবে। তুমি রাজদরবার তৈরি করো আর তাদের সঙ্গে বৈঠক করতে হবে। তার আগে তোমাকে কিছু একটা বলে নেই, আমি এবং ইউসুফ দেখে এসেছি সমস্ত কিছু। আর মেফো, মাদাফা তাকে খুব বড় একটা শক্তি দিয়েছে। সে ওই বইটা খোঁজার জন্য এখন হন্য হয়ে লেগে আছে। ইউসুফ বইটা সম্পর্কে হয়তো খুব বেশি কিছু জানে না, তবে আমি সমস্ত কিছু বলছি। চলো ভেতরে চলো, এখানে সমস্ত কথা বলা যাবে না, দেয়ালেরও কান আছে। তাই বলতেই তারা তাদের নিজেদের প্রাইভেট কক্ষে চলে গেল, যার কিনা ইকবালের কক্ষ ছিল, সম্পূর্ণ কনফিডেন্সিয়াল একটা কক্ষ। সেখানে ইকবাল তার নিজের চেয়ারের উপর বসলো, ইউসুফ একটা জায়গায় বসে আছে, আর হানিফা সেখানে বসে তখন ইকবালকে বলতে লাগলো, আজকে থেকে অনেক বছর আগের ঘটনা, যখন আলকিস তার বইটা তৈরি করছিল তার নিজের শক্তি বৃদ্ধি করার জন্য, এবং সেই শক্তিশালী জাদুকরী বইটা যেটা সম্পর্কে ইউসুফ আমি তোমাকে বলেছিলাম, মনে আছে? ইউসুফ তখন বলল যে হ্যাঁ চাচা, মনে আছে, এবং ওই বইটাই আমাদেরকে ওর থেকে উদ্ধার করতে হবে এবং সেভ করতে হবে। হানিফা তখন বলল, উদ্ধার করতে এবং সেভ করতে হবে না, বইটা আমাদের কাছেই আছে, তোমার বাবার কাছেই আছে, খুব নিরাপদে আন্ডারগ্রাউন্ডে লুকানো রয়েছে, এবং আন্ডারগ্রাউন্ডে রাখাটা কতখানি নিরাপদ হবে সেটাই বুঝে উঠতে পারছি না। ইকবাল, বইটা কি নিরাপদে আছে? ইকবাল তখন বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম গত রাতে, বইটা এখনো নিরাপদ বেষ্টনীতে আছে। তবে ওরা যদি কোনোভাবে জেনে চায় যে জিনিসটা আন্ডারগ্রাউন্ডে লুকানো আছে, তাহলে ওদের জন্য সেটা বের করা খুব সহজ হয়ে যাবে। আমাদেরকে ওই জিনিসটা ওইখান থেকে খুব শীঘ্রই নিয়ে আসতে হবে, নিয়ে এসে নিরাপদ একটা স্থানে রাখতে হবে, যেটা কিনা আমাদের জন্য হয়তো উপকারী হবে। না হলে ওটা যদি কোনোভাবে মেফোর হাতে পড়ে যায়, তাহলে আমাদের নির্ঘাত সামনে বিপদ আছে। ইকবাল তখন বুঝতে পারলো যে হ্যাঁ, এবং ইকবাল মাদাফার সম্পর্কে সমস্ত তথ্য বুঝতে পারলো। ইউসুফ তখন বলল যে আব্বা, আমি বিষয়টা বুঝতে পেরেছি, ওরা মূলত পানি এবং আগুনে ভয় পায়, এবং আমাদের এখান থেকে যত জিন ধরে নিয়ে যাওয়া হয়েছে, ওদেরকে যদি কোনোভাবে পানি এবং আগুনের সংস্পর্শে, মানে সূর্যের সংস্পর্শে আনা যায়, তাহলে ওরা তাদের পুনরুজ্জীবন ফিরে পাবে এবং আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়ে উঠবে। কিন্তু সেটা যদি না করা যায়, তাহলে তারা প্রচণ্ড হিংস্র। আমি একটু আগে দেখে এসেছি, দক্ষিণ এবং উত্তর তৃণভূমি এই দুই অঞ্চলে প্রায় কয়েক লাখ সেনা নিয়ে ওরা হামলা করেছিল। আমি যদি সেখানে না থাকতাম এবং হানিফা চাচা না থাকতো, তাহলে কোনোভাবেই তাদেরকে বাঁচানো সম্ভব হতো না। আমরা সেখান থেকে যুদ্ধক্ষেত্র শেষ করে আসছি। ইকবাল তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি সমস্ত কিছু দেখছি, তোমরা দুজন এখন বিশ্রামে যাও, বাসায় ফিরে যাও, অনেকক্ষণ মায়ের কাছে যাও না, মায়া তোমার জন্য অপেক্ষা করছে, কয়েকবার এসেছিল, তোমার ছেলে বেশ অসুস্থ, এতক্ষণ আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গে খেলা করছিল, তুমি যাও, তোমার জন্য মায়া অপেক্ষা করছে। হানিফা তার নিজের ভবনের দিকে চলে গেল, আর ইউসুফ তখন নিজের কক্ষের দিকে চলে যেতে শুরু করলো। ইউসুফ গিয়ে দেখলো মায়া তার সন্তানকে নিয়ে, মানে তাদের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে তাদের বারান্দায়। ইউসুফকে দেখে সঙ্গে সঙ্গে তার সন্তান বাবা বাবা বলে চিৎকার করে উঠল, এবং ইউসুফ তার সন্তানকে কোলে নিল। কোলে নিয়ে মায়াকে বলল, কেমন আছো তুমি? অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না। তখন সে তার স্ত্রীর কপালে চুমু খেলো, মায়ার কপালে চুমু খেলো। মায়া বলল কি যে, তোমাকে যে পেয়েছি এটাই আমার কাছে শান্তি। আমি জানি তুমি এখন অনেক ব্যস্ত, কিন্তু রাজ্য এখন সংকটাপূর্ণ অবস্থায়, এরকম মুহূর্তে আমি তোমাকে আটকাতে পারি না। ইউসুফ এই কথা শোনার পর বলল, একদমই না, তোমাদের ভালোবাসা অন্য জায়গায়, আমি হয়তো তোমাদেরকে ওরকমভাবে সময় দিতে পারছি না, কিন্তু চারিদিকটা খুব সংকটপূর্ণ অবস্থায় রয়েছে। আমাদের অস্তিত্ব পুনরায় আবার বিলীন হয়ে যেতে শুরু করেছে। আমরা কোনোভাবেই যেন পেরে উঠতে পারছি না। একটু আগে যুদ্ধ করে আসলাম, শরীরে রক্ত এবং কালো দাগ লেগে আছে, কারণ ওই সমস্ত সেনা যারা কালো শক্তি, তাদের গায়ে কালো রক্ত, এবং সেই কালো রক্তগুলো গায়ে লেগে আছে। সঙ্গে সঙ্গে মায়া তার ছেলেকে টেনে নিয়ে বললো কি যে, যাও তুমি ফ্রেশ হয়ে আসো, তুমি আগে বলবো না যে তুমি যুদ্ধ করে এসেছো, তুমি তো একদম পাগল আছো। তাই বলে তাকে গোসলখানায় ঠেলে দিল। ইউসুফ তখন পানির ভিতরে ডুবে বসে আছে। সে চিন্তা করছে সে কি করবে, কারণ এই মুহূর্তে তার কাছে বুদ্ধি বের করা ছাড়া আর কোনো উপায় নেই। তার মাথায় ইকবালের মতো বুদ্ধি রয়েছে, যে বুদ্ধি তাকে এই সমস্ত সেনাদের হাত থেকে রক্ষা করবে। মাদাফা, যে কিনা খুব শক্তিশালী, এবং এত বেশি শক্তিশালী যে তাকে কোনোভাবেই ওই উপরে উঠে না নিয়ে আসা ছাড়া মারা সম্ভব নয়, এবং সেটা তাকে খুব শীঘ্রই করতে হবে। কিন্তু সে কিভাবে করবে, তার মাথায় কিছু ঢুকছে না। সে পানির ভেতরে ডুবে বসে রইল। কুরুলুস রাজ্যের মোট বৈঠকখানার চারপাশে
সমস্ত সেনাদা এবং সমস্ত রাজারা এবং যেসব কাবিলার সর্দাররা আছে সকলে গোল হয়ে বসে আছে। এই বৈঠকখানায় প্রায় 700 আসন রয়েছে এবং সেই একই সঙ্গে 700 আসনে সকলের সঙ্গে বৈঠক করা যায়। উপরের অংশে সমস্ত রাজাদের বসার স্থান রয়েছে। এখন কিংডম আছে 14টা। দক্ষিণ ব্রাজিলের অঞ্চলের এই পাশে এবং পুরো বিশ্বের মোট 14টা কিং আছে। সেই সমস্ত কিংয়েরা এসে সমস্ত জায়গায় বসেছে এবং ছোট ছোট যেসব সেনা এবং সেনাপতি আছে, মন্ত্রী আছে, পাশাপাশি যত রেবেল টিমের অংশ এবং আদিল যে কিনা রেবেল টিমের সর্দার সেও সেখানে বসেছে। আর যত সর্দাররা আছে সকলেই সেখানে উপস্থিত। ইকবাল তখন সেখানে উপস্থিত হলো। সকলে চুপ হয়ে গেল। খানিকক্ষণ বাদে ইউসুফ এবং হানিফা এসে উপস্থিত হলো। তারা তাদের আসন গ্রহণ করলো। ততক্ষণে মহারাজ কোল্ডার এবং ফট্টাসও এসেছে এবং সকলকে সেখানে উপস্থিত হয়েছে। মহারাজ কোল্ডার এবং ফট্টাসকে অবশ্যই ইনভাইটেশন করা হয়েছিল না, কারণ এটা উত্তর মেরু বা দক্ষিণ মেরুর কোনো সমস্যা নয়, এটা শুধুমাত্র তৃণভূমির সমস্যা এবং হিলল্যান্ড, দক্ষিণ ব্রাজিল, উত্তর ব্রাজিল সমস্ত অঞ্চলের সমস্যা। এখন পর্যন্ত ওই অঞ্চলে কোনো সমস্যা হতে দেখা যায়নি। তবে ওয়াটারল্যান্ডের রাজাও এখানে এসেছে, তার নিজ দায়িত্ব থেকে এসেছে, যদিও ওয়াটারল্যান্ডে তেমন কোনো সমস্যা নেই। আর ওই সমস্ত জিনেরা ওয়াটারল্যান্ডে হামলা করতেও যাবে না, যার কারণে তাকেও ডাকা হয়নি, কিন্তু সে নিজেই এসেছে। তখন ইকবাল দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল কি যে, আমার প্রিয় রাজ্যের সমস্ত রাজারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা জানেন যে পুরো বিশ্ব এখন সংকটাপূর্ণ অবস্থায়। আজকে থেকে বহু বছর আগে আমাকে কেউ বা কারা খুব সাবধান করেছিল যে পৃথিবীতে নতুন সংকট উদয় হতে চলেছে, কিন্তু এরকম নতুন শক্তি এবং ভয়ানক শক্তির বিরুদ্ধে আমরা আগে কোনো কিছু জানতাম না। আমরা জানতাম না যে এই শক্তিটা এত বড় হয়ে উঠবে এবং মেফো যে কিনা এই শক্তির সাহায্য নিয়ে সে বড় হয়ে উঠবে। মেফোর কথা শুনতে সকলে অবাক হলো। তখন হানিফা বলে উঠল, হ্যাঁ, আপনারা সকলে ঠিকই শুনেছেন, মেফো এখনো জীবিত আছে। আলকিসের একমাত্র ছেলে, যে কিনা কুরলুস এবং ক্যান্টিলিয়া এই দুটো রাজ্যেরই উত্তরাধিকারী। যেমনটা আপনাদের যুবরাজ রয়েছে, ক্যান্টিলিয়ার উত্তরাধিকারী সে নিজে হওয়ার জন্য এখন হয়তো আমাদের সঙ্গে লড়াই করবে, কারণ তার বাবা ছিল আলকিস এবং আলকিস ছিল বড় শয়তানের একমাত্র মেয়ে জামাই। সে সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন এবং আপনারা জানেন। এবং মেফো তার শক্তি পুনরুদ্ধার করতে পেরেছে এবং আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে মাদাফার জন্য। মাদাফা কি সেটা হয়তো অনেকে জানেন না। মাদাফা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের একটা কিং। আন্ডারগ্রাউন্ড কিং না, আন্ডারগ্রাউন্ড কিংও তার সঙ্গে যুক্ত হয়েছে এবং তার সঙ্গে রাশিয়া থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী। সে সমস্ত সেনাদেরকে নিয়ে একটা বড় টিম গঠন করেছে এবং আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তারা আমাদেরই সমস্ত ছেলেদেরকে নিয়ে তাদের সেনা গঠন করেছে এবং মাটির নিচে শত শত মাইল জুড়ে তারা তাদের রাজ্য বিস্তার করেছে। গতকালকে দক্ষিণ তৃণভূমির অঞ্চলে যুদ্ধ লেগেছিল, সে সম্পর্কে আপনারা নিশ্চয়ই সকলে জানেন এবং সেই অঞ্চলগুলোতে কি হয়েছিল আপনারা সকলে অবগত আছেন। সেখান থেকে বেশ কিছু সেনা আমাদের ছেলেদেরকে উদ্ধার করা হয়েছে এবং কিভাবে উদ্ধার করেছে সে সম্পর্কে জানেন। মাদাফা এবং তার টিম সঙ্গে মেফো এবং আন্ডারগ্রাউন্ড কিং এই চারজন তারা যেন নতুন রূপে ফিরে এসেছে আবার, এবং তারা চায় সমস্ত রাজ্য দখল করতে। শুধুমাত্র রাজ্য দখল করতে না, আপনাদের যত সেনা আছে এবং আপনারা যারা আছেন তাদের সকলকে তাদের বশে নিয়ে যেতে এবং আপনাদের গোলাম বানাতে। সেটা আমরা কখনোই হতে দিব না। এবং এর আগে আমাদের কাছে অনেক সংকট এসেছে, কিন্তু কোনো সংকটই এখন আর আমাদেরকে কিছু করতে পারবে না। আমরা সকলে প্রস্তুত আছি সেই সমস্ত জিনেদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তাদের একমাত্র এবং অন্যতম দুর্বলতা হচ্ছে সূর্যের আলো। তারা রাত্রেবেলা কখনো বের হয় না, তারা দিনের বেলাতে বের হয় না। তারা শুধুমাত্র যখন সূর্য থাকে না তখন বের হয় না, আর যখন বৃষ্টি থাকে না তখন। তারা সূর্যের আলো এবং পানিতে ভয় পায়। যদি দিনের বেলা সূর্য না থাকে এবং আকাশ মেঘলা থাকে তখন তারা বের হয়, এবং যদি পানি থাকে তখন তারা বের হয় না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমাদের ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে পানি এবং এই সূর্যের আলো। যদি কোনোভাবে এই জিনিসগুলো তাদের শরীরের ওপর দেওয়া যায় তাহলে তারা কোনোভাবেই তাদের নিজের শরীরকে টিকিয়ে রাখতে পারবে না, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে এবং ভস্ম হয়ে যাবে। সেটা আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে নিজেদের রাজ্যের মধ্যে শিল্ড তৈরি করতে হবে। আমাদের অসংখ্য সেনা রয়েছে যারা কিনা ওই ওয়াটার ল্যান্ডে এবং সেই আইল্যান্ডগুলোর মধ্যে প্রস্তুত হচ্ছে। সেই সমস্ত সেনাদেরকে খুব শীঘ্রই পুরো বিশ্বের সমস্ত জায়গায় গার্ডের জন্য পাঠানো হবে।
অসংখ্য বছর ধরে আমরা সেনা তৈরি করেছি এবং সেসব সেনারা আগের থেকে অনেক বেশি শক্তিশালী সেনা এবং আমাদের আরও বেশি সেনা প্রয়োজন। সেই সমস্ত সেনা আমরা খুব শীঘ্রই তৈরি করব এবং আমরা সেটা আপনাদের মাঝে বিলিয়ে দিব। এখন আপনারা বলুন যে আপনাদের কোথায় কি সমস্যা রয়েছে এবং সেটা সমাধান কিভাবে করা যায়। তখন দক্ষিণ তৃণভূমি এবং উত্তর তৃণভূমির রাজা বলে উঠল, গতদিন ইউসুফ আমাদের ওইখানে গিয়ে আমাদেরকে উদ্ধার করেছে এবং আমাদের ওইখানার অনেক জিন যারা কিনা এখন বেশি শক্তিশালী এবং সমস্ত সেনারা এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আশা করি আমাদের ওইদিকে সমস্যা হবে না এবং আমরা সমস্ত সংকট মোকাবেলার জন্য প্রস্তুত এবং আমরা প্রস্তুত আপনাদের সঙ্গে যুক্ত হতে। ওয়াটারল্যান্ডের রাজা বলল, আমি জানি যে এটা আমাদের কোনো সমস্যা না, কারণ হচ্ছে ওই সমস্ত জিনেরা মেটে জিনেরা পানির কাছাকাছি আসতে পারবে না, তবে যে কোনো সংকট মোকাবেলায় আমি উপস্থিত আছি আপনাদের কাছে। ইউসুফ তখন বলল যে কি বলেছে আপনার কোনো সমস্যা না, এই পুরো বিশ্ব আমাদের সকলের সমস্যা আমাদেরকে হামলা করতে হবে এবং আপনি আমাদেরকে সাহায্য করবেন। আপনি কি করবেন সেটা আমি আপনাকে বলে দিব। সবসময় প্রস্তুত থাকবেন এবং যথাসময়ে আমি আপনার কাছে এসে বুদ্ধি নিয়ে উপস্থিত হব এবং সেটা আপনাদেরকেই করতে হবে, ঠিক আছে? আমি আপনার রাজ্যে খুব শীঘ্রই আসব এবং সেটা আপনাদেরকে সেই প্ল্যান বোঝানোর জন্য অবশ্যই আসব। ওয়াটারল্যান্ডের রাজা তখন বললেন, আচ্ছা ঠিক আছে। হিলল্যান্ডের রাজা সেও বললেন যে আমরা আছি সব থেকে বেশি বিপদে, কারণ আমরা পাহাড়ের ভেতরে বসবাস করি এবং পাহাড়ের অঞ্চলে ওরা খুব শীঘ্রই আমাদেরকে হামলা করতে পারবে। তৃণভূমির সমস্ত রাজারা তো উপরে বসবাস করে, আমাদের ওইখানে সেনা প্রয়োজন এবং সেনা আপনারা খুব শীঘ্রই দিবেন সেখানে, সেটাই আর্জি করছি। তখন ইকবাল বলে উঠল, ঠিক আছে, আপনার ওইখানে আমরা আইল্যান্ডের সেনাগুলো পাঠাবো এবং নিরাপদ বেষ্টনী আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা কোনো চিন্তা করবেন না, সমস্ত জায়গায় সেনা পৌঁছে যাবে। তখন মহারাজ কোল্ডারকে দেখলেন সে। ইকবাল তখন বলল, কোল্ডার, তোমাকে তো ডাকিনি, তুমি কেন এসেছিলে এখানে? কোল্ডার এবং ফট্টাস তখন বলে উঠল, মহারাজ, আমরা এই রাজ্যের বিপদ সম্পর্কে জানতে পেরেছি এবং এই কারণেই মূলত আমরা এখানে এসেছি এবং আমরা আপনাদের হেল্প করতে চাই, আমরা সমস্ত সাহায্য আপনাদেরকে করতে চাই, সেহেতু আমাদেরকে এই যুদ্ধে সামিল হওয়ার জন্য অবশ্যই অনুমতি দিবেন। ইকবাল তখন খুশি হয়ে বলল কি যে ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম, তবে এই যুদ্ধ সম্ভবত তোমাদের কোনো কন্ট্রিবিউশন আছে বলে আমার মনে হয় না, তবু তোমরা যদি। সঙ্গে সঙ্গে ফটাস বলে উঠল, বাইরে দূরে দেখুন, আমার ড্রাগন দাঁড়িয়ে আছে, ওই ড্রাগনের মুখ থেকে অনবরত বরফ বের হয় এবং সেটা আমি তৈরি করেছি, এর আগে ছিল না। আপনি কি জানেন এই বরফ পানিতে গলিত হয় এবং কোনোভাবে যদি এই বরফ ওই সমস্ত সেনাদের উপর নিক্ষেপ করা হয় তাহলে নিশ্চয়ই তারা মারা যাবে। সঙ্গে সঙ্গেই ইকবাল বুঝে গেল, বলো কি যে সাব্বাস ফট্টাস, তোমার মতোই সেনা প্রয়োজন আমাদেরকে, তাহলে এক কাজ করো, এরকম কতগুলো ড্রাগন আছে, সমস্ত ড্রাগনকে রেডি করো। ফট্টাস তখন বলল, এরকম ড্রাগন আমার কাছে একটাই আছে। সঙ্গে সঙ্গে আশেপাশে সকলে হেসে উঠল। ইকবাল হয়তো ভেবেছিল এরকম অসংখ্য ড্রাগন আছে। তখন ফট্টাস বলল, মহারাজ চিন্তা করবেন না, এই একটা ড্রাগনই যথেষ্ট ওদেরকে প্রতিহত করার জন্য, কারণ একটা ড্রাগনই কয়েক লাখ জিনকে হত্যা করতে পারবে যুদ্ধক্ষেত্রে, সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি সমস্ত কিছু করব। আর এই মুহূর্তে মেনাহাতি জাগার কোনো প্রয়োজন নেই, কারণ মেনাহাতির কাজ এখানে কোনো কিছু নেই। ইকবাল তখন বলল, সেটা আমি জানি, ঠিক আছে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য। আর কারোর কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারো। যুদ্ধ খুব শীঘ্রই হয়তো সামনে লেগে আসবে আর সেগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা হয়তো সেখানে পৌঁছানোর যে বুদ্ধি ছিল সেগুলো খুঁজলেই তোমাদের কাছে চিঠি চলে যাবে এবং তোমরা সেই সমস্ত চিঠির বেসিসে আমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, ঠিক আছে? আমাদেরকে সঙ্গ দেবে, কিন্তু তার আগে আমাদেরকে নিচে গিয়ে সেখানকার সমস্ত তথ্য এবং খবর বের করতে হবে। সঙ্গে সঙ্গে তখন বলে উঠল সকলে, জি আচ্ছা মহারাজ। মহারাজ ইকবাল এবং যুবরাজ ইউসুফের জয় হোক, আপনারা আমাদেরকে রক্ষা করার জন্য সর্বদা আমাদের সঙ্গে আছেন, সেটা আমরা জানি। তাই বলে সকলে সেখান থেকে একে একে করে প্রস্থান নিতে শুরু করল। হানিফা সমস্ত আইল্যান্ডের ওপর দিয়ে বড় যে মেন আইল্যান্ড আছে সেখানে এসে উপস্থিত হলো। সেখানে আসার পর তাকে দেখে সকলে অবাক হলো, কারণ হানিফা বেশ কয়েকদিন হলো এখানে আসে না, বেশ কয়েকদিন না বরং কয়েক সপ্তাহ আসে না এখানে, এবং এখানের পরিবেশ আগের থেকে বেশ উন্নত। যে সমস্ত জিনেদেরকে তারা যুদ্ধ পরবর্তী সময় ধরেছিল আজকে থেকে প্রায় অসংখ্য বছর আগে, কত বছর পেরিয়েছে তা বলা যাবে না, সে সমস্ত জিনাদেরকে তারা জেলখানা থেকে বের করেছে এবং ট্রেন করেছে। তারা আগের মতো সেরকম আর নেই, তারা এখানে এখন নতুনভাবে বেঁচে উঠেছে এবং সে সমস্ত জিন যারা কিনা ক্যান্টিলিয়ার হয়ে কাজ করত তারা এখন কুল্লুস রাজ্যের হয়ে কাজ করবে বলে ওয়াদাবদ্ধ হয়েছে। কারণ এত বছর যারা যখন সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, তখন তারা নিশ্চয়ই খারাপের সঙ্গে যুক্ত হতে পারে না।
এর একটা সময় কালো জিন ছিল, শয়তান ডার্ক ওয়ার্ল্ডের জিন ছিল, কিন্তু সে সমস্ত জিনদেরকে উদ্ধার করা হয়েছে এখানে, এবং নতুন করে তারা এখানে উপস্থিত হয়েছে এই পুরো বিশাল সমস্ত দ্বীপগুলোতে। প্রায় 7টা দ্বীপে ভর্তি রয়েছে এই সমস্ত জিন, যারা কিনা যুদ্ধ পরবর্তী অবস্থায় আটক হয়েছিল, এবং তাদের সামনে এখন কিছু করার ছিল না। কিন্তু এই কয়েক বছরে তারা নিশ্চয়ই এখন আগের থেকে বেশ গুছিয়ে উঠেছে। হানিফাকে দেখে তারা সকলেই তার প্রতি সম্মান জানালো এবং সমস্ত জিনদেরকে উপস্থিত হতে বলল এই আইল্যান্ডে। আইল্যান্ডগুলো বিশাল বড় বড়, এবং একটা আইল্যান্ডেই অসংখ্য জিনের বসবাস। তখন হানিফা বলল, প্রত্যেকটা আইল্যান্ডে তো গিয়ে গিয়ে কথা বলা সম্ভব নয়, তবে এই সমস্ত জিনদেরকে এখানে উপস্থিত হতে বলো। মূল যে আইল্যান্ড আছে সেটা বিশাল বড়, কয়েক কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার বিস্তৃত এই আইল্যান্ড, এবং এই আইল্যান্ডের আশেপাশে সমস্ত জিনেরা এসে উপস্থিত হলো। মূল এক বিশাল মাঠ, এই মাঠটা বিশাল আকৃতির। এখানে সমস্ত জিনেদেরকে হয়তো ধরাতে পারলো না, কিন্তু সেই সমস্ত জিনেদেরকে ধরিয়ে অনেকটা দূর পর্যন্ত সেই বিস্তৃত অঞ্চল ছড়িয়ে ছিটিয়ে গেল। ঠিক তখন হানিফা সেখানে অনেকটা আকাশের উপরে উঠে সকলের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলো। আমার প্রিয় সেনারা, তোমাদের মধ্যে অনেক সেনা আছে যারা কিনা ক্যান্টিলিয়ার হয়ে কাজ করতে, শয়তানের হয়ে কাজ করতে, কিন্তু এখন পুরো বিশ্ব সংকটপূর্ণ অবস্থা। তোমরা হয়তো অনেকেই জানো না, তোমরা পুরোপুরিভাবে কুরুলুস রাজ্যের অনুসারী হয়ে উঠেছ এবং কুরুলুস রাজ্যের এক প্রকার সেনা হয়ে গিয়েছ। কুরুলুস রাজ্যকে তোমাদেরকে সাপোর্ট দিতে হবে। তোমরা হয়তো অনেকে জানো যে নতুন অপশক্তি আমাদের উপর হামলা করে বসে আছে, এবং তারা আমাদেরকে প্রতিহত করার জন্য, আমাদের অস্তিত্ব বিলীন করার জন্য লেগে আছে। তাদের মধ্যে একজন বৃদ্ধ জিন ছিল, যে কিনা খুব পুরাতন এবং বৃদ্ধ, অনেক বছর ধরে ডার্ক ওয়ার্ল্ডের হয়ে কাজ করছে। প্রায় 800-900 বছর বয়স তার হবেই, প্রায় হানিফার বয়সের কাছাকাছি। সেই লোকটি তখন বলে উঠল, হানিফা, কি সংকট, বলো আমাদেরকে। তখন হানিফা বলে উঠল, মাদাফা নামের একটা নতুন শক্তি, যে কিনা আন্ডারগ্রাউন্ডে থাকে, সে নতুন করে উদয় হয়েছে এবং নতুন করে জাগ্রত হয়ে আমাদের হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। সঙ্গে সঙ্গে সেই জিনটা আটকে উঠল এবং বলল, মাদাফা জেগে উঠেছে। অসংখ্য বছর আগে এই মাদাফাই আন্ডারগ্রাউন্ড কিং এবং ক্যান্টিলিয়ার কাছে এসেছিল তার শক্তি পুনঃসঞ্চার করতে, কিন্তু ক্যান্টিলিয়া তাকে সাহায্য করেনি, এমনকি বড় শয়তানও তাকে সাহায্য করেনি। কিন্তু সে আবার পুনরায় জেগে উঠেছে। তার সম্পর্কে আমি বিস্তারিত জানি। আমি ক্যান্টিলিয়ার একান্ত সহকারী সচিব হিসেবে কাজ করতাম, সেখানে আমি সমস্ত বিষয় সম্পর্কে জানি। কিন্তু তোমরা যেরকমভাবে আমাদেরকে ট্রিট করেছো, তাতে করে ক্যান্টিলিয়ার সঙ্গে কাজ করে আমরা নিজেদের কাছে অনুশোচনায় ভুগছি। তোমরা আমাদের সঙ্গে খুব ভালো আচরণ করেছো, এই জন্য আমরা তোমাদেরকে সাপোর্ট করব, কি বলো? তখন হানিফা ওই জিনটাকে বলল, তুমি উপরে উঠে আসো। তুমি যে ক্যান্টিলিয়ার একান্ত সহকারী সচিব ছিল সেটা তো আমাকে কখনো বলনি। তুমি কোন জেলে ছিলে? তখন সে বলল, 7 নম্বর আইল্যান্ডের 14 নম্বর এই সেলের ভিতরে ছিলাম। তখন সে বলল, তুমি মাদাফা সম্পর্কে আর কি জানো? তখন সে বলল, মাদাফা একসময় ক্যান্টিলিয়ার কাছে এসেছিল তার শক্তি পূর্ণ সঞ্চার করতে। সে তখন ক্যান্টিলিয়াকে অফার করেছিল যেরকমভাবে আন্ডারগ্রাউন্ডের একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুলবে, কিন্তু ক্যান্টিলিয়া তাতে রাজি হয়নি এবং সে এখান থেকে চলে গিয়েছিল। এতটুকুই জানি আমি। তখন হানিফা বলে উঠল যে, শোনো সকলে, এই মাদাফা আন্ডারগ্রাউন্ডের সমস্ত অঞ্চল দখল করেছে, আমাদের শত শত ছেলেপুলেদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের সেখানে সেনাতে পরিণত করেছে। এই পুরো রাজ্য এখন সংকটে। আমরা যদি তোমাকে ছেড়েও দেই, তাও তোমরা আগের সেই অঞ্চলে ফিরে যেতে পারবে না, কারণ ব্রাজিল এখন সম্পূর্ণ ভালো এবং মুসলিম জনদের দখলে রয়েছে। আমি আশা করি যে তোমরা সুস্থ হয়ে উঠেছ, এবং তোমাদেরকে যদি ছেড়েও দেওয়া হয় গ্রামে বসবাস করার জন্য, তাহলে তোমরা টিকতে পারবে না, কারণ ওরা তোমাদেরকে ধরে নিয়ে যাবে এবং ধরে নিয়ে শয়তানের সঙ্গ দেবে, এবং তোমাদেরকে সেই আলটিমেটলি মরতেই হবে, গোলাম হয়ে মরতে হবে। সকলে তখন বলল, হানিফা, আমরা আপনার প্রস্তুত আছি আপনার সঙ্গ দিতে এবং নতুন করে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য, এবং আমরা প্রস্তুত আছি ভালোর পক্ষে থাকার জন্য। আমরা মুসলিম ধর্ম গ্রহণ করেছি এবং আমরা আপনার সঙ্গে আছি। আমরা আপনাদেরকে সঙ্গ দিব, সেই বিষয়ে আপনারা কোনো চিন্তা করবেন না। হানিফা তখন বলে উঠল, আমি এটাই তোমাদের থেকে আশা করেছিলাম। আরেকটা নতুন একটা বুদ্ধি আমি উদয় করতে পেরেছি, সেটা কতখানি ভালো হবে জানি কিনা। আমাদের দর্পি স্টেশনে যেসব দর্পি মেশিনগুলো রয়েছে পানির নিচে লুকানো, আমরা চিন্তা করছি সেই জিনিসগুলো বের করব। তখন সেই বড় বড় বৃদ্ধ জিনটাকে সে বলতে লাগলো। বৃদ্ধ জিনটা বলল, হানিফা, আমার মনে হয় না যে এই জিনিসটাকে বের করার কোনো প্রয়োজন আছে। এই জিনিসটা আসলেই খুবই ভয়ঙ্কর জিনিস। এই জিনিসটা পানির নিচে আপনি লুকিয়ে রেখেছেন, সেটা সেখানেই থাকুক। আর আপনি যে আমাকে এতখানি সম্মান দিয়েছেন তার জন্য
আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আমি আমার একটা টিম তৈরি করেছি। জেলখানার ভিতরে আমার বড় একটা লিডার টিম আছে, তাদেরকে নিয়ে আমি সামনে এগোতে চাই এবং আমি একটা বড় লিডিং টিম তৈরি করতে চাই, সেটা আমার আন্ডারে থাকবে এবং আমি সৈন্য সংখ্যা প্রস্তুত করে রেখেছি। আমাকে শুধুমাত্র 50,000 সৈন্য দেবেন এখান থেকে, আমি সেটা নিয়ে আপনাদের জন্য লড়াই করব। হানিফা তখন বলল, আচ্ছা ঠিক আছে, সেটা আমি তোমাকে দিব এবং আমি খুব শীঘ্রই তোমাকে সেটা প্রস্তুত করে দিব। তার আগে এখান থেকে বেশ কিছু সৈন্য আমাদেরকে হিলল্যান্ডে এবং অন্যান্য জায়গায় পৌঁছাতে হবে। কারা যাওয়ার জন্য প্রস্তুত সকলের লিস্ট এখানে আছে। খুব শীঘ্রই আমাদের এখানকার যে সহসেনাপতি আছে এবং যারা আছে তোমাদেরকে সেই লিস্ট ধরিয়ে দিবে, সেগুলো অনুযায়ী তোমরা কাজ করবে, ঠিক আছে? এবং তোমরা এগিয়ে যাবে। আমাদেরকে খুব শীঘ্রই যেতে হবে এখান থেকে। আর শোনো, তুমি আমার সঙ্গে এসো, তোমাকে যেসব সৈন্য দিবে সেসব সৈন্যের একটা নথি আমাদেরকে পেশ করতে বলো, ঠিক আছে? সেই নথি অনুযায়ী আমি সমস্ত কিছু করব। আর এখানে কিছু সৈন্য সংরক্ষিত থাকবে। আর দর্পি নিয়ে কথা বলবো কিনা সেটা আমি দেখি, আমি ইকবাল এবং ইউসুফের সঙ্গে কথা বলে দেখি। যদি আমাদের সৈন্য সংকট পড়ে তাহলে দর্পি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, ওদের সৈন্য সম্পর্কে আমাদের আন্দাজ করতে হবে এবং সেটা আমার ছেলের সঙ্গে কথা হলেই আমি শুধুমাত্র বুঝতে পারবো। তাই বলে হানিফা সেখানে তার নিজের কক্ষে চলে গেল, কারণ এখানে অনেক কাজ রয়েছে। এখানেও হানিফা ভবন রয়েছে, সেই ভবনে সে সমস্ত বিষয় হ্যান্ডেল করে থাকে এবং এখানকার সমস্ত সৈন্য ডিস্ট্রিবিউশন করতে হবে পুরো বিশ্বের সমস্ত অঞ্চলে। আন্ডারগ্রাউন্ডের একটা অঞ্চল, সেই অঞ্চলের নিচে তখন মাহাদি দাঁড়িয়ে আছে। মাহাদি সেখানকার সৈন্যদের সঙ্গে মিশে গিয়েছে। মাহাদি এখানে অনেক দিন ধরেই লক্ষ্য করছে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত যান আসছে আর যাচ্ছে, তার মধ্যে ডাইনি এবং আন্ডারগ্রাউন্ড কিং বারবার আসছে আর যাচ্ছে। আর মেফো তার মূল মহলে সেখানে রয়েছে। সেখানের মধ্যে একজন বড় সেনা এসে বলল কি যে এখান থেকে কিছু সেনাকে মেফো মহলে পাঠাতে হবে। সেখানে বেশ কিছু সেনা রয়েছে যারা কিনা সংকটপূর্ণ রয়েছে, তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ মেফো এখন হিংস্র হয়ে উঠেছে। সেখানকার সেনাদেরকে এমনি এমনি মেরে ফেলছে। ওইখানে যেতে হবে তোমাদেরকে। এখানে এর কিছু সেনা প্রস্তুত হও তোমরা। তার মধ্যে এই পাশের যে সেনাগুলো রয়েছে তাদের নাম রয়েছে, তোমাদেরকে যেতে হবে। দুজন সেনা তখন বলে উঠল, না আমরা সেখানে যাব না, মেফো খুবই খারাপ একজন লোক, আমাদেরকে সেখানে গেলে মেরে ফেলবে এবং আমি তো মেফোর মূল কক্ষে কাজ করবই না। তখন মাহাদি বলে উঠল, আমি যাব, আমি আমার টিমকে নিয়ে সেখানে উপস্থিত হচ্ছি, আপনি চিন্তা করবেন না। মাহাদিকে এসে সাবাসী দিয়ে বলল, গুড, তোমার মতো সাহসী সেনার প্রয়োজন। তুমি কোন ব্যাটালিয়ানের? তখন সে তার উপরে থাকা বড় সেই চিহ্নটি দেখে বুঝতে পারল। মাহাদি কিছুই বলল না, সে বলল, আচ্ছা তুমি অমক ব্যাটালিয়নের, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তুমি যাওয়ার জন্য প্রস্তুত হও। মেফো মহলে তোমাকে পাঠানো হবে আগামীকাল থেকে এবং তুমি খুব সাহসী, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং তোমাকে এই টিমে লিডার করে দিচ্ছি। তুমি সেখানে গিয়ে মেফো মহলের সমস্ত দেখভাল এবং সিকিউরিটির দায়িত্ব নেবে, ঠিক আছে? এবং সমস্ত বিষয় সম্পর্কে আমাকে জানাবে। মাহাদি যেন এই সুযোগের অপেক্ষায় ছিল যে সে মেফো মহলে পৌঁছাতে পারলেই তার আরো অনেক কিছু হয়তো সে খুঁজে বের করতে পারবে। এতদিন সে এই মহলে থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে। মাহাদি তখন সেখান থেকে একটু পাশে গেল। মাহাদি খেয়াল করলো তার পাখিটা উড়ে আসছে তার দিকে এবং পাখিটা অদৃশ্য হতে পারে। সে অদৃশ্য অবস্থায় মাহাদির কাছে উড়ে আসলো। তার পাখিটা এসে মাহাদির হাতে পড়ল। মাহাদির সেই পাখির পায়ে ছিল একটা নতুন বার্তা। সঙ্গে সঙ্গে সেই বার্তাটা খুলে দেখল যে সমস্ত তথ্য হানিফা এবং ইউসুফ পেয়ে গিয়েছে এবং নতুন তথ্য পাঠানোর জন্য তার কাছে রিকোয়েস্ট করেছে এবং ওপরের সমস্ত তথ্য তারা জেনে গিয়েছে এবং মাদাফাকে এবং সমস্ত বিষয় সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করতে পেরেছে, যার কারণে এখন তারা প্রস্তুত নতুন যুদ্ধ তৈরি করার জন্য এবং সমস্ত রাজ্য এখন তৈরি। এখন শুধুমাত্র নিচে থেকে আপডেট জানালেই সে হামলা করার জন্য নিচে আসবে। মাহাদি তখন খুশি হয়ে তখন সেই নতুন যে কাগজটা ছিল সেই কাগজটা ছিঁড়ে ফেলল এবং নতুন একটা কাগজ সেই পাখির পায়ে বেঁধে দিল, যা কিনা সে এতক্ষণ তৈরি করেছে। পাখিটাকে সে আবার পুনরায় উপরে যাওয়ার জন্য ছেড়ে দিল এবং অদৃশ্য সেই পাখিটা, যার গায়ে কিনা অসংখ্য এবং অলৌকিক শক্তি আছে, সে আসমানে উড়ে নতুন এক সুড়ঙ্গ বেয়ে বাইরে বেরিয়ে আসলো। প্রিয় দর্শক, সিজন 4 এপিসোড নাম্বার 14 এখানে শেষ হয়ে গেল। এর পরবর্তী এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা গল্পের এতক্ষণ পর্যন্ত এই পুরো লম্বা সিরিজ জুড়ে আমাদের সঙ্গে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই গল্পের ফ্যান বেস অন্যরকম, যারা কিনা আমাদেরকে এতদিন সাপোর্ট দিয়ে গিয়েছেন। আমরা সিজন 4 এর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। এর পরবর্তী সময় কি হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এই গল্প শেষ হওয়ার সিজন 5 খুব শীঘ্রই চলে আসবে এবং সিজন 4 এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। যারা কিনা এই ভিডিওতে কমেন্ট করেননি, লাইক করেননি এবং শেয়ার করেননি, তারা এখনই করে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।
ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।